আসসালামু আলাইকুম বন্ধুরা। ১৯৬৮ সালের ২০ ডিসেম্বর এক তরুণ দম্পতি গাড়িতে তাদের প্রথম ডেটিংয়ে বেরিয়েছিল। তাদের গোপনীয়তার প্রয়োজন ছিল, তাই তারা ক্যালিফোর্নিয়ার হারমান লেকের দিকে গাড়ি ঘুরিয়ে দেয়। গাড়িতে ১৬ বছর বয়সী বেটি লু জেনসেন এবং ১৭ বছর বয়সী ডেভিড ফ্যারাডে নামক দম্পতি বসা ছিলেন। এই দুজনেই জানতেন না যে একজন অপরিচিত লোক তাদের অনুসরণ করছে। হারম্যান লেকের কাছে তাদের গাড়ি থামানো মাত্রই পিছন থেকে একটি অপরিচিত গাড়ি এসে থামল, যেখানে একজন লোক ডেভিড এবং বেটিকে গাড়ি থেকে নামতে বলে। তারা অস্বীকৃতি জানালে লোকটি তাদের ভয় দেখানোর জন্য তাদের গাড়ির পিছনের চাকায় বন্দুক দিয়ে গুলি করে। ভয় পেয়ে ডেভিড এবং বেটি তৎক্ষণাৎ গাড়ি থেকে দৌড়ে বেরিয়ে গেল এবং এই লোকটি তাদের দুজনকেই গুলি করে। ডেভিডের মাথায় আঘাত লাগে আর বেটির পিঠে ৫টি গুলি লাগে এবং ঘটনাস্থলেই তারা নিহত হয়। এই দৃশ্য দেখার পর লোকটি তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই লোকটি ছিল জোডিয়াক নামক একজন সিরিয়াল কিলার। রহস্য দ্য মিস্টরির আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আশা করছি পুরো ভিডিওতে সাথে থাকবেন। বন্ধুরা, জোডিয়াক নামক এই কিলার ২০ শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলারদের মধ্যে একজন। ১৯৬০ এবং ৭০-এর দশকের মধ্যে সে তার ভয়াবহ আক্রমণে পুরো সান ফ্রান্সিসকোকে ভীত করে তুলেছিল। এই কিলার ব্যক্তি এত সাহসী ছিল, সে প্রত্যেকটা খুন করার পর সংবাদপত্র এবং পুলিশকে চিঠি পাঠাত এবং সে তার হত্যার কথা স্বীকার করত। তার প্রথম দুটি খুনের পর সে ৬ মাস চুপ করেছিল, কিন্তু তারপর সে আবার আরেকটি খুনের মামলা নিয়ে ফিরে আসে। ৪ জুলাই ১৯৬৯, এই দিনটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের দিন। ১৮ বছর বয়সী ডার্লিন ফারিন এবং ১৬ বছর বয়সী মাইকেল ম্যাগেল আতশবাজি কিনতে গাড়ি নিয়ে বের হয়েছিল। তারা লক্ষ্য করল যে একটি অপরিচিত গাড়ি তাদের পিছু করছে। তারা এই গাড়িকে ফাঁকি দেওয়ার জন্য ব্লু রক স্প্রিংস পার্কের পার্কিং লটে ফিরে গেল, কিন্তু তাদের পিছনের পার্কিং লটে সেই অপরিচিত গাড়িটিও চলে আসে। প্রথমে সে তার গাড়ি তাদের পাশে দাঁড় করে, কিন্তু কয়েক সেকেন্ড পরে গাড়িটি সেখান থেকে চলে যায়। এটা দেখে ডার্লিন আর মাইকেল একটু শান্ত হল, কিন্তু সেই অপরিচিত গাড়িটি আবার ফিরে আসে আর এবার তাদের গাড়ির পথ আটকে পিছনে দাঁড় করিয়ে দেয়। একজন লোক ছিল যার হাতে একটি শক্তিশালী টর্চ ছিল, যা দিয়ে সে ডার্লিন এবং মাইকেলের মুখে আঘাত করে। প্রথমে তারা ভেবেছিল এটা একজন পুলিশ অফিসার হবে, কিন্তু তখন এই লোকটি তাদের দুজনের উপর গুলি চালায় এবং সাথে সাথে গাড়িতে করে পালিয়ে যায়। ডার্লিন ঘটনাস্থলেই মারা যায়, কিন্তু মাইকেল গুরুতর আহত হয়। কিছুক্ষণ পর কাছাকাছি থাকা ৩টি শিশু পুলিশকে ফোন করে। এই মাইকেল খুনির চেহারা দেখেছিল, যার সাহায্যে পরে পুলিশ খুনির একটি স্কেচ তৈরি করে। এই ঘটনার সবচেয়ে আশ্চর্যজনক অংশ ছিল যে হত্যার পর একই দিনে রাত ১২:৪০ পুলিশ ডিপার্টমেন্টে একজন অপরিচিত ব্যক্তির কাছ থেকে একটি ফোন পায়। কিন্তু ফোনের ওপাশের বুথ থেকে কিছু বলার আগেই সে ফোন কেটে দেয়। এটি ছিল জোডিয়াক কিলারের দ্বারা পুলিশকে করা প্রথম ফোন কল। ১ আগস্ট ১৯৬৯ তারিখে জোডিয়াক কিলার ৩টি ভিন্ন সংবাদপত্রে একটি চিঠি লিখেছিল। এই চিঠিতে সে লেক হারম্যানের হত্যাকাণ্ড সম্পর্কে লিখেছিল এবং স্বাধীনতা দিবসে সে একটি মেয়ের হত্যার দায়ও স্বীকার করেছিল, যে মেয়েটিকে ব্লু রক স্প্রিংস পার্কে হত্যা করা হয়েছিল। তার বক্তব্য প্রমাণ করার জন্য সে এমন কিছু বিবরণ বলল যা কেবল পুলিশই জানত, যেমন কোন গুলিটি ছোড়া হয়েছিল, কতটা গুলি করা হয়েছিল এবং ভুক্তভোগীরা কোন পোশাক পরেছিলেন ইত্যাদি। জোডিয়াক কিলার তার বক্তব্যের সাথে একটি এনকোডেড লেটার পাঠিয়েছিল এবং এই লেটারটি পরের দিন সংবাদপত্রে প্রকাশিত করতে হবে বলে ধমকি দেয়, অন্যথায় এটি আরও খুনের কারণ হবে বলে জানায়। এই এনকোডেড লেটারটি ডিকোডিংয়ের জন্য গোয়েন্দা সংস্থাগুলিতে পাঠানো হয়েছিল, কিন্তু তখন গোয়েন্দা সংস্থা এই লেটারটি ডিকোডিং করতে পারেনি। পরের দিন পত্রিকায় এই লেটারটি প্রকাশিত হওয়ার পর সান ফ্রান্সিসকোর বাসিন্দা এক দম্পতি একই দিনে এই লেটারটি ডিকোডিং করে ফেলে। এই লেটারে লেখা ছিল, আমি হত্যা করতে পছন্দ করি, খুব আনন্দ পাই। বনের বন্য প্রাণী শিকার করার চেয়ে মানুষ হত্যা করা বেশি মজাদার, কারণ মানুষ সবচেয়ে বিপজ্জনক প্রাণী। এই লেটারে সে আরও লিখেছে সে পরকালে বিশ্বাস করে এবং সে যাদেরকে হত্যা করছে তারা পরকালে তার দাসদাসী হবে। চিঠিগুলো দেওয়ার পর জোডিয়াক কিলার ২ মাস নীরব ছিল। তারপর জোডিয়াক আবারও একটি নতুন হত্যা করতে আসে। ১৯৬৯ সালের ২৭ সেপ্টেম্বর এক কলেজ দম্পতি বেরিয়েসা লেকের ধারে পিকনিক করতে এসেছিল। ব্রায়ান হার্টনেল এবং সিসিলিয়া শেপার্ড নামক এই দম্পতি লক্ষ্য করলেন যে কালো হুডি পরনে একজন লোক তাদের দিকে এগিয়ে আসছে। কাছে আসার সাথে সাথেই সেই লোক তার বন্দুক বের করে দম্পতির কাছে টাকা এবং গাড়ির চাবি চায়। তখন ব্রায়ানের কাছে কেবল ৭৫ সেন্ট অর্থাৎ ৭৫ পয়সা ছিল, যা সে গাড়ির চাবির সাথে লোকটিকে দিয়ে দেয়।
এরই মধ্যে সে ব্রায়ানকে গাড়ির চাবি ফিরিয়ে দেয় এবং বন্দুকের জোরে দুজনের হাত দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং তাদেরকে ছুরি দিয়ে অনেক আঘাত করে। তারপর দুজনেই মারা গেছে ভেবে জোডিয়াক কিলার এই দম্পতির গাড়ির দরজায় একটি বার্তা লিখে সেখান থেকে পালিয়ে যায়। সেই বার্তায় স্থানের নাম, তারিখ, সময় এবং অস্ত্রের নাম লেখা ছিল। সেই সময় কাছের নদীতে একজন জেলে সেই দম্পতিকে আহত অবস্থায় দেখতে পায়, তখন তাদের নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল। তখন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সিসিলিয়া সেই আঘাতে মারা যায়, আর ব্রায়ান জীবিত ছিল এবং সে পুলিশকে ঘটনাটি সম্পর্কে বিস্তারিতভাবে সবকিছু বলে। এদিকে জোডিয়াক কিলার একই রাতে 7:40 আগের মতো নিজেই পুলিশকে ফোন করে এবং হত্যার সমস্ত বিবরণ দেয় এবং পুলিশকে নিয়ে ঠাট্টা করে। এখানে পুলিশ তদন্ত করতে গিয়ে এই অপরাধীর ব্যাপারে কিছু প্যাটার্ন লক্ষ্য করে। যেমন এই অপরাধী খুন করার জন্য প্রথমত কেবল তরুণ দম্পতিদের টার্গেট করে। দ্বিতীয়ত, তার আক্রমণগুলি কেবল সপ্তাহের শেষের দিন অথবা ছুটির কাছাকাছি সময় হয়। তৃতীয়ত, সে হয় রাতের অন্ধকারে আক্রমণ করে অথবা সন্ধ্যায় যখন আলো কম থাকে তখন আক্রমণ করে। চতুর্থ, সে খুন করে নিজেই খুব গর্ববোধ করে, যেন সে প্রশাসনকে চ্যালেঞ্জ করছে। পঞ্চম, সে খুন করে কেবল সেই জায়গায় যেগুলো ডেটিং পয়েন্ট হিসেবে পরিচিত থাকে। ষষ্ঠম, সে বেশিরভাগ গাড়িতে খুন করে এবং সপ্তম ধরনটি ছিল যে বেশিরভাগ খুনই হচ্ছিল নদী এবং পানির খুব কাছাকাছি। এই 7টি নিদর্শন থেকে মনে হচ্ছে যে এই লোকটি প্রেমে হতাশ অথবা তার মেয়েদের প্রতি বিশেষ ঘৃণা আছে। তার কারণ হল শেষ 3টি হত্যাকাণ্ডের মধ্যে 2টি আক্রমণেই ছেলেরা রক্ষা পেয়েছিল। শেষ হত্যাকাণ্ডের মাত্র 2 সপ্তাহ পরে 11 অক্টোবর 1969 তারিখে রাত 9:30 এই জোডিয়াক কিলার পল স্টিন নামে একজন ক্যাব চালককে থামায় এবং তাকে ম্যাপেল স্ট্রিটের প্রেসিডিও হাইটসে যেতে বলে। যখন ড্রাইভার তার গন্তব্যে পৌঁছাবে, জোডিয়াক প্রথমে গাড়ি থামার জন্য অপেক্ষা করে এবং তারপর পল স্টিনকে খুব কাছ থেকে গুলি করে। এরপর জোডিয়াক গাড়ির সামনে এসে যাত্রীর সিটে বসে এবং পলের শার্টের একটা টুকরো কেটে সঙ্গে করে নিয়ে যায়। এই হত্যাকাণ্ডের সময় পাশের ভবনের 2য় তলার 2টি শিশু এই দৃশ্যটি দেখছিল। তারা পুলিশকে তাৎক্ষণিকভাবে খবর দেয়, কিন্তু তারা ভুল করে খুনির গায়ের রং কালো ছিল বলে উল্লেখ করে। তখন অনুসন্ধানে একটি পুলিশের গাড়ি তৎক্ষণাৎ ম্যাপেল স্ট্রিটে আসে এবং পথে জোডিয়াক কিলারকে দেখতে পায়। সে হালকা ধুলোর মধ্যে হাঁটছিল, কিন্তু যেহেতু পুলিশ বাচ্চাদের তথ্য অনুযায়ী একজন কালো ব্যক্তিকে খুঁজছিল, তাই এই ব্যক্তি সম্পর্কে পুলিশের কোনো সন্দেহ ছিল না, কারণ তার গায়ের রং কালো ছিল না। পুলিশ জোডিয়াকের সামনে গাড়ি থামালো এবং জিজ্ঞাসা করল যে সে এই এলাকায় অদ্ভুত কিছু দেখেছে কিনা। জোডিয়াক তখন বলল যে পাশের গলিতে একজন লোক বন্দুক নিয়ে হেঁটে যাচ্ছে। এই কথা শুনে পুলিশ দ্রুত ওই দিকে এগিয়ে যায়, কিন্তু যদি পুলিশ অফিসাররা ঘটনাক্রমে তাকে তল্লাশি করত, তাহলে তার জ্যাকেটে রক্তের দাগ দেখতে পেত। যাই হোক, খুনি জোডিয়াক আরও একবার পুলিশের কাছ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু পরে পুলিশ পল স্টিনের গাড়ি থেকে জোডিয়াকের ফিঙ্গারপ্রিন্ট খুঁজে পায়। কয়েকদিন পর জোডিয়াক কিলার আবার সংবাদ মিডিয়ায় চিঠি পাঠায় এবং পল স্টিনের হত্যার স্বীকারোক্তি দেয়। প্রমাণ হিসেবে পল স্টিনের জামার কাটা টুকরোটি চিঠির সাথে পাঠায়, আর পুলিশকে নিয়ে ঠাট্টা করে, বলে সেদিন সে পুলিশের সামনে ছিল, তবুও পুলিশ তাকে ধরতে পারেনি। এই চিঠিতে জোডিয়াক হুমকি দেয় এবার সে একটা স্কুল বাসে হামলা করবে। এই কথায় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ কয়েক সপ্তাহ যাবৎ সমস্ত স্কুল বাসগুলোর পিছু করে, কিন্তু কখনো কোনো আক্রমণ হয়নি। যে বাচ্চাগুলো জোডিয়াককে দেখেছিল, পুলিশ তাদের সাহায্যে জোডিয়াকের একটি নতুন স্কেচ তৈরি করে এবং এটি ট্যাক্সি ড্রাইভারদের মধ্যে ছড়িয়ে দেয়, কিন্তু তবুও পুলিশ এই জোডিয়াক কিলারকে ধরতে পারেনি। এই ঘটনার প্রায় 10 দিন পর 22 অক্টোবর 1969 তারিখে জোডিয়াক অকল্যান্ড পুলিশ ডিপার্টমেন্টে ফোন করে এবং সে বলে যে মেলভিন বেইলি সেই সময়ের একজন নামকরা আইনজীবীর সাথে টেলিভিশনের টকশোতে কথা বলতে চায়। এটি চ্যানেল 7-এর একটি টকশো ছিল। সেই সময়ের একটু আগেই টকশো শুরু হয়েছিল এবং এই আইনজীবী সেই টকশোতেই ছিলেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর জোডিয়াক ফোন করে কিন্তু কথা না বলে ফোনটি কেটে দেয়। পরের বার যখন সে ফোন করে, আইনজীবী কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলে সে সঠিক কোনো উত্তর দিতে পারে না। পরে সবাই জানতে পারে জোডিয়াক কিলার এই ফোন করেনি, বরং এই ফোন জোডিয়াকের নাম নিয়ে ন্যাপা স্ট্যাট মেন্টাল হসপিটাল থেকে একজন রোগী ঠাট্টা করে এই ফোন করেছিল। এখন পর্যন্ত পুরো আমেরিকার পুলিশ এক হয়েও জোডিয়াক কিলারকে ধরতে পারেনি। প্রথমে পুলিশের সন্দেহ হয় আর্থার লি অ্যালেন নামে এক ব্যক্তির উপর। আর্থারের বিরুদ্ধে অনেক প্রমাণ পাওয়া গেছে, যার মধ্যে তার কাছে একটি বাড়ি পাওয়া গেছে যার উপর জোডিয়াক লেখা ছিল এবং কিছু লোগো তৈরি করা ছিল, কিন্তু আর্থারের হাতের লেখা বা আঙুলের ছাপ জোডিয়াকের সাথে মিলেনি।
পুলিশের দ্বিতীয় সন্দেহভাজন রিচার্ড গাজকোস্কিকে সন্দেহভাজন হিসেবে নাম দেওয়া হয়েছিল কারণ তার মুখ জোডিয়াকের সাথে মিল ছিল, তাছাড়া তার হাতের লেখা জোডিয়াকের সাথে মিল ছিল। এইভাবে পুলিশ কোনো সন্দেহ ছাড়াই মোট 50 জনকে গ্রেপ্তার করে, কিন্তু তাদের মধ্যে এমন কোনো অপরাধী ছিল না যার পুরো প্রোফাইল জোডিয়াকের সাথে মিলে। নিঃসন্দেহে এই মামলাটি খুব বেশি খ্যাতি পেয়েছে, কিন্তু হত্যাকারীর জোডিয়াকের আসল পরিচয় আজও অপরাধ জগতে রহস্য হিসেবে রয়ে গেছে। সর্বোপরি জোডিয়াক কে ছিল, কেন সে এত মানুষকে হত্যা করেছিল এবং তার আসল উদ্দেশ্য কী ছিল, সেটা আজও রহস্যের জালে ঘেরা। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।